আমাকে দেখেই বোঝা যাচ্ছিল যে মানে আমি শেষ। আমার যে হাউস হেল্প আছে, আমার বাবার মা তিনজনেরই আমরা ওখানেই ফ্ল্যাট। বলে বোঝাতে পারবো না, মানে ওরা তিনজন যদি না থাকতো আমি মনে হয় বাঁচতাম না। আর আমার যেটা হয়েছে সেটা হলো বড়টা, মানে বড় ধরনের একটা হয় ফোসকা টাইপের, ওটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রিসেন্টলি আমি অনেক আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আর শর্টসও আগেরই শর্টস, মানে অনেক আগের ভিডিও শর্টস হিসেবে আমি ছেড়েছি। গত কয়েকদিন ধরে কোনো মানে রিল বা কোনো শর্ট ভিডিও বা কোনো বড় ভিডিও রিসেন্ট টাইমের কোনো কিছু নতুন আসেনি। তার একটা অনেক বড় কারণ আছে, মানে গত কয়েকদিন ধরে আমি একটা অনেক বড় শরীর খারাপ দিয়ে যাচ্ছি আর কি। মানে সত্যি বলতে মানে এমন একটা সিচুয়েশন এসছে লাইফে যেখানে কিনা রাধারানীর মানে যে উপস্থিতি আমার লাইফের, সেটা আমি অনেক বড়ভাবে উপলব্ধি করতে পেরেছি। মানে রাধারানীর হাত যে সারাক্ষণ আমার মাথার উপরে আছে, মহাদেবের হাত যে সারাক্ষণ আমার মাথার উপরে আছে, সেটা আমি এই লাইফের এই ফেজটাতে আমি ফুলফিলভাবে উপলব্ধি করতে পেরেছি। যাই হোক, সেটা নিয়ে আমি খুব একটা বলতে চাই না, কারণ সেটা আমি চাই আমার আর আমার ভগবানের মধ্যেই থাক। তো তোমাদের সাথে শেয়ার করতে এলাম, কারণ যেহেতু লাইফের ভালো ভালো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক খারাপ জিনিসও তোমাদের সাথে শেয়ার করেছি গত 1 বছর ধরে। যা যা ঘটেছে লাইফে, ভালো খারাপ মিডিয়াম ডেইলি নর্মাল লাইফ সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করেছি, ভাবলাম যে এই লাইফের এই ফেজটা তোমাদের সাথে শেয়ার করাটা আমার উচিত। তো প্রথম থেকেই বলি, যেটা হয়েছে সেটা হলো যে এই সপ্তাহে, মানে গত সপ্তাহের আগের সপ্তাহে তোমাদের সাথে আমি 2-3টে ভিডিও শেয়ার করেছি। লিপস্টিক সোয়াচেসের ভিডিও, হেয়ার স্টাইলের ভিডিও, হিটলেস কালার যেটা আমি কিনেছি সেটার ভিডিও, ইয়াররিংসের ভিডিও, এগুলো শেয়ার করার পরে যেই সোমবারটা পড়েছে, তো সোমবারের অ্যাজ ইউজুয়াল আমি পুজো করেছি, ভোগ দিয়েছি, নর্মাল যেরকম আমার সোমবার কাটে সেরকম কেটেছে। তো তারপর মঙ্গলবার সকালে আমি একটা বডি স্ক্রাবার নতুন মানে ভ্যানিটিতে অ্যাড করেছিলাম। তো সেটা ভেবেছিলাম যে আগে আমি নিজে ইউজ করি, তো সেটা ইউজ করার পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেজন্য আমি কোনো শর্টস বা ভিডিও সেটা নিয়ে বানাইনি। তো তারপর আমি সেটা ইউজ করেছি, খুব ভালোভাবেই বডিতে ইউজ করেছি। করার পরে কি হয়েছে সেদিন, তারপরে আমার কোনো ইরিটেশন হয়নি, বেশ ভালোই ফিল হয়েছে, বেশ সফট ফিল হয়েছে। তো সেদিন রাতে, আর আমি একটু বেশি রাতেই ঘুমাই, একটু মানে লেট ঘুমোতে যাই আমি, মানে বেডে আগে গেলেও ঘুমোতে আমার অনেক লেট হয়ে যায়, হয় পড়ি নয় আমি ফোন ঘাঁটি, এইসব করি। তো করতে করতে কি হয় ওই দিন রাতে, তো আমি ফিল করি যে আমার বডির 2 জায়গায় আমি বাম্প ফিল করি, মানে গোটা মতো অনেকটা বড় ফিল করি। তো আমি ভেবেছি যে এমনি হতে পারে হয়তো, কারণ অনেক সময় আমার বডিতে এরকম ফিল আমি করি, অনেক সময় অনেক গোটা গোটা ওঠে। তো যাই হোক, আমি অতটা পাত্তা দিইনি। তো তারপরের দিন সকালে উঠে আরেক জায়গায় আমি সেমভাবে সেটা ফিল করি, তো সেটাকেও আমি পাত্তা দিইনি, কারণ এরকম ওঠে আমার অনেক সময় বডির কিছু কিছু জায়গায়, অনেক সময় 1-2টো গোটা ওঠেই, তো সেটাকে আমি পাত্তা দিইনি। কিন্তু সেদিন কি হয়, আমার দুপুরবেলা থেকে আমার শরীরটা ভীষণ ল্যাথার্জি ফিল হতে শুরু করে, আর আস্তে আস্তে বডি টেম্পারেচার হাই হতে শুরু করে, মানে জ্বর আসতে শুরু করে। তো আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা কি হচ্ছে। আর তার আগে থেকেও কিছুদিন ধরে আমার পেটের কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। তো আমি মাকে বলাতে মা বললো হয়তো পেট গরম থেকে গা গরম হচ্ছে, তো সেজন্য পেট গরমের ওষুধ আমাকে, মানে পেট খারাপের ওষুধ আমাকে দেয়। তো তারপরেও আমি ঠিক হই না। তো তারপরে এটা গেল সকালবেলা, মঙ্গলবার সকালবেলার ঘটনা, না সরি বুধবার সকালবেলার ঘটনা। মঙ্গলবারে আমি ওই বডি ওয়াশ ইউজ করি, তো বুধবার ঘটনা। তো তারপরে আমি বডির আরেক জায়গায় সেম গোটা দেখতে পাই।
তো তারপর আমি ভাবলাম যে এটা কি তাহলে যেই বডি স্ক্রাবটা আমি ইউজ করেছি সেটার জন্য হচ্ছে, সেটার রিয়াকশন হচ্ছে। তো তারপর আমি মাকে বললাম, মা বললো তাহলে আর ইউজ করিস না। তো তারপর কি হয়, আমি পড়ছিলাম, তো আমার পড়তেও খুব একটা সেদিন ভালো লাগছিল না, বুধবার সকালবেলার ঘটনা আমি বলছি এটা। তো তারপরে বুধবার দুপুর পর্যন্ত আমি তাও পড়াশোনা করেছি, তারপরে আমার ভালো লাগছিল না বলে আমি ওই ঘরে চলে গেছি, মায়ের ঘরে চলে গেছি। মায়ের ঘরে চলে মায়ের সাথে গল্প করছিলাম, বাবার সাথে গল্প করছিলাম, এমনি নর্মাল যেরকম করে ফোন ঘাঁটছিলাম। ঘাঁটতে ঘাঁটতে আমার এত শরীরটা খারাপ লাগতে শুরু করে যে আমি না মানে আমার চেস্টের ওপর ভর দিয়ে বিছানায় এরকম আমি শুতে গেছি। হঠাৎ করে আমি ফিল করি যে আমার ব্রেস্টে অসম্ভব ব্যথা করছে। তো তারপর আমি না একটু ভয় পেয়ে যাই যে কি হচ্ছে এগুলো, হঠাৎ করে তো এরকম মানে নর্মাল, পট করে নর্মাল লাইফ থেকে এরকম একটা সিচুয়েশান। তো যাই হোক, আমি দেখিও নি, পাত্তাও দিইনি। তারপরে মা বললো, মা অনেকক্ষণ থেকে এখানে ছিল, সানে যা রোজ যেটা হয় সানে যা করে। তো দুপুরে 3টে 3:30 নাগাদ আমি সান, মা বললো যে বেশি জল ঠল খাটিস না, যেহেতু জ্বর এসছে তো একটু গরম জল ঢেলে। তো আমি গেছি, গিয়ে আমি জাস্ট আমার জামাটা খুলেছি। খোলার পরে আমি যখন আমার পটিতে বসেছি, বসার পরে আমি হঠাৎ করে এরকমভাবে দেখতে দেখতে হঠাৎ করে দেখি এই জায়গাটায়, আমার বডির এই মানে চেস্টের এই জায়গাটায় একটা ফোসকা মতো, মানে ফট করে ছ্যাঁকা লাগলে সেখানে যে একটা জল ভরে ফোসকা মতো হয়ে যায় না, সেই ফোসকা মতো। তো মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে ওই টাইমটায় আমার বুকের ভেতরটা কেমনভাবে মোচড় দিয়ে উঠেছে। কারণ রিসেন্টলি আমাদের বাড়িতে যে হাউস হেল্প আছে তার মেয়ের পক্স হয়েছিল। তো সেই জন্য বাবা মা দুজনেই ওকে রিকোয়েস্ট করেছিল যে যতদিন না পর্যন্ত তোমার বাচ্চা সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত তোমার কাজে আসতে হবে না, বাচ্চা সুস্থ হয়ে গেলে তারপর তুমি আবার কন্টিনিউ করো। তো সেরকমই হয়েছে। তো ওর বাচ্চা সুস্থ হয়ে যাওয়ার পরেই ও আবার কন্টিনিউ করেছে। বাট ওর মানে সেই জিনিসগুলো না মানে আমার ফ্ল্যাশ হচ্ছে আমার চোখের সামনে যে এই জিনিসগুলো তো হয়েছে। আর ওই জিনিসটা এতটা ছোটই ছিল কিন্তু এতটা ভয়ঙ্কর দেখতে ছিল যে আমার বুকের ভেতরে না মোচড় দিয়ে উঠেছে। তারপর না আমি মানে যেই জায়গাগুলোতে আমার বাম্পস হয়েছিল আগের দিন, তো সেই জায়গাগুলো আমি চেক করলাম, ঠিক সেম বড় বড় ফোসকার মতো হয়ে গেছে। তো আমি না পট করে ভয় পেয়ে গেছি, প্রচণ্ড বেশি ভয়, মানে যে ভয়ের কোনো তুলনা হয় না, আমি তোমার বলে বোঝাতে পারবো না যে সেই ভয় কি ভয়। তো তারপর আমি সঙ্গে সঙ্গে মাকে ডাকি, মাকে ডেকে আমি দেখাই। মা দেখে তো মায়ের অবস্থা খারাপ, কারণ তোমরা যারা জানো, যারা এই এক্সপিরিয়েন্স করেছো, মানে আমাদের বাঙালিদের ভাষায় মানে যারা একটু স্পিরিচুয়াল কাইন্ড অফ, তারা জানো যে এটাকে মায়ের দয়াও বলে। আর যারা মানে নর্মালি মেডিকেল সায়েন্সে এটাকে বলা হয় পক্স। তো মাও মানে এটা মানে আন্দাজ করতে পেরেছিল যে এটা পক্সই, তবুও মা আমার বড় মাকে ডেকে পাঠায়, কারণ বড় মা এগুলো বিষয়ে একটু বেশি জানে বোঝে। তো সেই জন্য বড় মাকে ডেকে পাঠায়। তো বড় মা এসে বলে যে যে মনে তো হচ্ছে ওটাই, বাট তবুও না মানে বুঝতে পারা যাচ্ছিল না যে কি হয়েছে অল। তো বড় মা বললো যে মেথি জল ভিজিয়ে রাখো, মেথি জল ভিজিয়ে রেখে মেথি জলটা যদি বিকেলের দিকে খাইয়ে দাও, যদি এটা পক্স হয় দেন ম্যাসিভলি ছড়াবে বডিতে, ম্যাসিভলি মানে এই ফোসকাগুলো ম্যাসিভলি হবে পুরো বডিতে। আর যদি ম্যাসিভলি না হয় তাহলে এটা পক্স না। এটা শুনে তো আমার হয়ে গেছে। আর বড়মা বললো এগুলো ফেসেও হয়, মানে ফুল বডির যে কোনো জায়গায় হতে পারে, বা যায় না মানে সব জায়গায় যে কোনো জায়গায় হতে পারে। তো শুনে আমার বাবার মা তিনজনেরই আমরা ওখানেই ফ্ল্যাট। তো আমি আলাদা আমার এই রুমে পুরোপুরি আইসোলেট হয়ে গেলাম, মানে করোনা টাইমে যেরকম সবাই নিজের বাড়িতে আইসোলেট হয়ে যায়, আমি এই রুমটার মধ্যে পুরো আইসোলেট হয়ে গেলাম। কারণ আমার মার হাই ডায়াবেটিস, মানে ওনার যদি হয় তাহলে ঠাকুর না করুক, সুস্থ থাকুক, ওনার মানে ওনাকে সুস্থ করা চাপের হয়ে যাবে। আর বাবা আমার খুব আথুকে, মানে বাবা একটুখানি পেট খারাপ হলেই বা একটুখানি জ্বর হলে, একটু মাথা ব্যথা হলেই বাবা একদম নিতেই যায়। আর এটা হলে তো সেজন্য আমি পুরোপুরি নিজেকে আইসোলেট করে নিলাম।
ওই দিনই ওই মোমেন্টেই স্নান করে এসে আমি স্যানিটাইজ করে এসে আমি পুরোপুরি আইসোলেট হয়ে গেলাম। তারপরে আমাদের সামনের বাড়ির কাকিমণি একজন আছে, মাম্পি কাকিমণি। তো ওই কাকিমণি রিসেন্টলি 1-1.5 মাস আগে রিসেন্টলি হয়েছে এই পক্স। তো ওনাকে ডাকা হলো দেখার জন্য যে এটা কি আদৌ পক্স নাকি অন্য কিছু। তো উনি এসে বলল যে হ্যাঁ, এই পক্স হলো 2 ধরনের হয়। একটা হয় ছোট ছোট র্যাশের মতো পুরো বডিতে, ওটা অতটা সিভিয়ার কিছু না। আর আমার যেটা হয়েছে সেটা হলো বড়টা, মানে বড় ধরনের একটা হয় ফোসকা টাইপের ওটা। তো উনি কনফার্ম করলেন যে হ্যাঁ এটা ওটাই, আর ওটাই আমার হয়েছে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো উনিও বললো যে হ্যাঁ মেথি জলটা খাইয়ে দেওয়া উচিত, কারণ এটা অ্যাকচুয়ালি হয় যখন বডি প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায় ভেতর থেকে। তখন মানে মেডিকেল সায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলা হয় যে যখন বডি প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায় তখন এটা হয় আর কি। সেজন্য বডি হিটের থেকে যেহেতু এগুলো হয়, তো যখন হয় তখন এগুলো পুরোপুরিভাবে বেরিয়ে যাওয়াটা বেটার। বাট আমার মন তো মানছিল না, কারণ আমার মানে কি তোমরা সবাই জানো যে আমি ভীষণভাবে আমার স্কিন নিয়ে, আমার ফেস নিয়ে, আমার বডি নিয়ে ভীষণই কনসার্ন। তো আমাকে দেখেই বোঝা যাচ্ছিলো যে মানে আমি শেষ। তো তারপরে বললো যে মেথি জলটা খাইয়ে দাও, যতটুকু বেরোনোর বেরিয়ে যাওয়াটা ভালো। আমাকে আমার মা মেথি জল যখন বড় মা দুপুরবেলায় বলে গেছিলো তখনই ভিজিয়ে রেখেছিল। তো সেই সময় সন্ধ্যাবেলার দিকে আমাকে মেথি জল খাইয়ে দেওয়া হলো। আমি খেয়েও নিলাম ভগবানের রাধারানীর। আর গোটা লাইফে আমি রাধারানীকে হয়তো অত ডাকিনি, কিন্তু এই কদিন আমি রাধারানীকে যা পরিমাণে জ্বালিয়েছি, যা পরিমাণে ডেকেছি, তাতে রাধারানীও ভেবেছে না একে ছাড়া যাবে না। তো যাই হোক আমি রাধারানীর নাম নিয়ে মেথি জলটা খেয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে শুরু হলো আমার শরীরে মানে অসুবিধে, মানে জ্বলছে রীতিমতো, গরম লাগছে এরকম। আর সত্যি কথা বলতে রাধারানী এতটাই কৃপা যে ওই দিন মানে থেকে এত পরিমাণে বৃষ্টি পড়া শুরু হলো আর অ্যাটমসফিয়ার এতটা কুল ডাউন হয়ে গেল যে যতটা কষ্ট হতে পারতো ততটা হয়নি। তো তারপর কি হলো, তারপরে বাবা বললো যে না এখানে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কারণ এটা মানে ম্যাসিভ হতে দেওয়া যাবে না। তো তারপরে বাবা বলে হোমিওপ্যাথি দেখাই, হোমিওপ্যাথি দেখিয়ে যদি কমে যায় ভালো, না তা না হলে মানে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাব। আর আমার ছোটোবেলা থেকে কোনো দিনই মানে হোমিওপ্যাথি কাজে লাগে না, আমাকে অ্যালোপ্যাথি দেখাতে হয়। আর আমার একজন সবসময় একজন ডাক্তারই আছে, ডক্টর অজিত রায়, মাথাভাঙার, মানে প্রচণ্ডভাবে ভালো ওনার ওষুধ আমার এফেক্ট করে, ভালো কাজ করে। মানে ছোটোবেলা থেকে ওনার কাছেই আমি মানে মেডিকেশন ওনার কাছ থেকেই আমার নেওয়া হয়, সবসময় যাই হয় ওনার কাছেই প্রথম। তো তারপরে সামনের বাড়ির কাকিমণি আর আরেকজন যে আছে দোয়েলের মা, দোয়েল কোয়েলদির মা, তো ওনারও রিসেন্ট ওই টাইমেই মানে সামনের বাড়ির কাকিমণির যেই মাম্পি কাকিমণির যেই টাইমে হয়েছিল সেই টাইমে ওনারও হয়েছিল, মাম্পি কাকিমণির হাজব্যান্ডেরও হয়েছিল। তো ওনারা ফার্স্টে হোমিওপ্যাথি দেখাতে গেছিল। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ওনাদের এত পরিমাণে বেড়ে গেছিলো যে ওনারা সহ্য করতে পারেনি। তো সেই জন্য ওনারা এসে শুনেছে যে আমার এরকম হয়েছে, তো ওনারা এসে ফার্স্টে বলেছে যে নেহাকে কিন্তু কোনোভাবেই হোমিওপ্যাথি দেখানো যাবে না, অ্যালোপ্যাথি দেখাতে হবে। কারণ প্রায় 2-2.5 বছর আগে দোয়েলের এরকম হয়েছিল। তো দোয়েলকে অ্যালোপ্যাথি দেখানোতে ওর অল্পের ওপরেই সেটা মানে হয়ে গেছে, কমে গেছে। তো তারপরে বাবা ওই রাতেই 9টা সাড়ে 9টার দিকে যায় যেখানে বসে ডাক্তার, তো সেখানে যায়, গিয়ে দেখে যে ওই দিন ডাক্তার বসেনি, ওনার একটা মিটিং ছিল বলে ওই দিন ডাক্তার বসেনি। তো যাই হোক ওই রাতটা কোনোভাবে কাটানোর পরে তার পরের দিন শুরু হয় আমার অসহ্য যন্ত্রণা বডিতে। আর ওই দিন রাতেই আমার পুরো মাথার স্ক্যাল্পে আস্তে আস্তে করে ওই গোটাগুলো মানে ফোসকাগুলো বেরোতে শুরু করে। ফুল মাথায় আমার স্ক্যাল্পে ওই ফোসকাগুলো হয়। আর চেস্টের এই জায়গাটায় আমার প্রথম ফোসকাটা বেরিয়েছিল, ওটা থেকে পুরো ম্যাসিভলি চেস্ট আর পেট দিয়ে আমার দেখা দেয়। তো তারপরের দিন সকালবেলা থেকে কোনোভাবে কাটে আস্তে ধীরে, কিন্তু তারপর ওই দিনই বিকেলবেলায় বাবা মা দুজনে মিলে আমাকে নিয়ে যায় হলো ডক্টরের কাছে। তো
তবুও আমি এতটা বেশি সত্যি আমি এই সময়ে আমি নিজেকে এতটা বেশি স্ট্রং বলে আমি সত্যিই মানি যে আমি আমার ধারে কাছে কাউকে আসতে দিইনি। ডাক্তারের কাছে গেছি, তবুও আলাদা টোটোতে আমি গেছি, আলাদা টোটোতে এসছি। তো যাই হোক, তো ডাক্তারবাবু বললো যে এটা অত সিভিয়ার কিছু না, আগে যেগুলো হতো সেগুলো সিভিয়ার। তো এটার অনুযায়ী প্রতিদিন 5টা করে অ্যান্টিবায়োটিকের ডোজ আমাকে দিল, একটা লোশন দিল। তো অ্যান্টিবায়োটিকের প্রতিদিন 5টা করে ডোজ, রাতের বেলা একটা করে ঘুমের ওষুধ দিল, দিয়ে তারপর সকালবেলা একটা করে গ্যাসের ওষুধ। তো এইভাবে করে চলতে থাকলো। আস্তে 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 কী হলো, ফোসকাগুলো অনেক বড় সাইজের রূপ নিল। তো ডাক্তারবাবু বললো কোনো চিন্তা নেই, আমি যে লোশনটা দিয়েছি সেই লোশনটা যে ইচিংটা হয়, যে ইরিটেশনটা হয় স্কিনে, সেটাকে কাম ডাউন করবে, প্লাস যে দাগের ভয়, এই যে ফোসকাগুলো পড়েছে সেগুলো আগেকার দিনে কি হতো, যে ফোসকাগুলো পড়তো সেই জায়গায় যে স্পটটা থাকতো সেটা থেকেই যেত, অনেক টাইম লাগতো সেগুলো সারতে। বাট এই যে লোশনটা আমি দিচ্ছি সেই লোশনটাতে সেই দাগগুলো হবে না। তারপর আমি কি করলাম, আস্তে আস্তে মানে সেই রাতগুলো সেই দিনগুলো যে গেছে সেটা আমি ভিডিওর মাধ্যমে তো বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সেই লোশনটা প্রত্যেক দিন 5টা করে ট্যাবলেট, ঘুমের ওষুধ, গ্যাসের ওষুধ, যেভাবে যা বলেছে আমার মা, মানে আমার মা বাবাও যে এই দিনটা মানে এই সময়টাতে আমাকে যেভাবে করে করলো, প্লাস আমার যে হাউস হেল্প আছে, ও যেভাবে আমাকে করেছে, আমি এই ভিডিওর মাধ্যমে সেটা বলে বোঝাতে পারবো না। মানে ওরা 3জন যদি না থাকতো আমি মনে হয় বাঁচতাম না। তো যাই হোক, তো তারপর 5 দিন পর্যন্ত, এটা মানে মাইথোলজিক্যাল হিসাবে 5 দিন পর্যন্ত কোনোভাবে স্নান করা যায় না, মাথায় জল দেওয়া যায় না, হাইজিন মেনটেন করতে হতো। প্রতিদিন স্যাভলন দিয়ে জামাকাপড় ধুয়ে দেওয়া, বেডশিট প্রতিদিন চেঞ্জ করা, ওগুলোকে তুলো জল দিয়ে ক্লিন করে আবার রিইউজ করা লোশনটা, এগুলো সব করেছি। কিন্তু কোনোভাবেই স্নান করা যাবে না মাইথোলজিক্যাল হিসাবে, মানে এইভাবে মানে মায়ে দয়া করলে এরকম করা যায় না। প্লাস 5 দিনের দিন তোমার দুধ, জল, আর ওটাতে সোনা, রূপো আর শাঁখ মানে শঙ্খ, ওটার জল দিয়ে দুব্বো ফুল দিয়ে ঢালতে হয় মাথায়, তারপরে স্নান করতে হয়। তো ওটা 5 দিনের দিন আমাকে করা হলো। ওইটা করার পরে তারপর আস্তে আস্তে হলো তোমার ফোসকাগুলোতে যখন লোশন আস্তে আস্তে দিতে আজকে 13তম দিন, 13th ডে, আমি পুরোপুরি আইসোলেট এই রুমটার মধ্যে। ও ওয়াও, পাখি এসছে একটা, দাঁড়াও দেখাই, তোমাদের দেখাতে পারবো? এই দেখো, এটা হলো 13তম দিন আমি এই রুমটাতে আইসোলেট, মানে 13টা দিন আমি এই রুমটার মধ্যে বন্দি। প্লাস আমি কোনো রকমভাবে রিস্ক নেইনি। স্যানিটাইজারের বোতলের লাইন লেগে গেছে আমার বাড়িতে, স্যাভলনের বোতলের লাইন লেগে গেছে, স্যাভলন দিয়ে পুরোপুরি রুম ক্লিন করা হচ্ছে, বাড়িঘর সম্পূর্ণ স্যাভলন দিয়ে মোছা হচ্ছে, প্রতিদিন ওয়াশরুম আর ওই জায়গাটুকু প্রতিদিন স্যাভলন দিয়ে ক্লিন করা হচ্ছে। প্লাস আমি যতবার ওয়াশরুম যাচ্ছি বা বেসিনে হাত ধুচ্ছি, আমি পুরোপুরি স্যানিটাইজার দিয়ে সমস্ত ক্লিন করে, স্যানিটাইজার সম্পূর্ণ ওয়াশরুম, সমস্ত বেসিন, সমস্ত যে জায়গাগুলো আমি পাড়িয়েছি মানে পা দিচ্ছি সেই জায়গাগুলো আমি সমস্ত স্যানিটাইজ করে প্রত্যেকটা টাইম যতবার আমি ওয়াশরুম যাচ্ছি আমি করে আসছি। তো এরকমভাবে আমি আমার বাবা মাকে প্রোটেক্ট করছি, যে আমার হাউস হেল্প আছে তাকে প্রোটেক্ট করছি, যাতে তারা অসুস্থ না হয়। তো যাই হোক, এখন আমি অনেকটা বেটার ইন দ্য সেন্স প্রচণ্ড উইক, কোনো কাজ করতে মন চাইছে না, পড়াশোনা করতে মন চাইছে না। প্রথম 5-6 দিন 7 দিন 8 দিন তো আমি পড়াশোনা করতেই পারিনি, তারপরে টাইমটা কাটানোর জন্য আমি পড়াশোনা করছি, কিন্তু সেইভাবে যে চার্ম যে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, এই চার্মটা নেই। জাস্ট পড়াশোনাও করছি যাতে টাইমটা কাটে, কারণ একা একা কত ফোন দেখবো, কত আর একা একা থাকবো। তো যাই হোক, তো ইন দি মিন টাইম আমার আবার পিরিয়ডস হয়ে গেছিলো, মানে 9th ডে বা 10th ডেতে আমার পিরিয়ডস হয়ে গেছিলো। আজকে আমার 8th ডেতে আমার পিরিয়ডস হয়ে গেছিলো। তো সেটার একটা উইকনেস আছে, সব মিলে একদম শরীর শেষ। তো এটা রিকভার করতে আমার অনেকটা টাইম লাগবে,
কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও যাতে আমি বন্ধ না করি, ভিডিও যেন আমি আনতে পারি। যদি না আনতে পারি সেটা আই থিঙ্ক তোমরা বুঝবে বা তোমরা আমার সাথ ছাড়বে না, ভালোবাসা দেখাবে, যেরকম দেখাচ্ছ ভালোবাসা দেখাবে। তো তোমাদের সাথে এতটা যখন শেয়ার করলাম, আমি আমার দেখিয়েও দিই আমার রাধারানী এত, মানে রাধারানীকে আমি এত ডেকেছি, রাধারানী প্লিজ আমার ফেসটা বাঁচিয়ে নিও, আমার বাজায়নাটা বাঁচিয়ে নিও। কারণ আমি শুনেছি অনেকের ওই বাজায়নাতে, মানে আমার বোনেরও, ডোনা বোনেরও যখন 5-এ পড়তো তখন হয়েছিল, ওর তো বলেছিল আমার বাজায়না গলার ভেতর, মুখের ভেতর হয়েছিল, খেতে পারতো না, ওয়াশরুম যেতে পারতো না, পটি করতে পারতো না। তো এগুলো অনেকের অনেক গল্প শুনে শুনে আমি ভেবেছি আমি এগুলো সহ্যই করতে পারবো না। তো রাধারানী আমাকে এগুলোর মধ্যে দিয়ে নিয়ে যায়নি, আমার রাধারানী আমাকে বাঁচিয়ে নিয়েছে, মা আমাকে বাঁচিয়ে নিয়েছে। তো সেজন্য আমার ফেসে খুব একটা হয়নি, জাস্ট আমার শুকিয়েই গেছে এখন, মানে বলতে গেলে। তো আমার ফেসে বলতে এটাই উঠেছে, আর এইখানে একটা উঠেছে ছোট্ট। তো আমার ফেসে তোমরা দেখতে পাচ্ছ যে সানস্ক্রিনের মতো হোয়াইট কাস্ট, তো এটা হলো সেই লোশনটা, ওটা আমি ফেস সম্পূর্ণ বডিতে ফেসে দিয়ে রেখেছি। আর এগুলো যে দাগগুলো দেখছো এগুলো পিম্পলের দাগ, এগুলো আগে থেকেই তোমরা দেখছো। তো ফেসে আমার খুব একটা ওঠেনি, এই একটা আর এটাই উঠেছে। স্ক্যাল্পে প্রচুর উঠেছে, স্ক্যাল্পে আমার প্রচুর উঠেছে। তো স্ক্যাল্প তো আর আমি তোমাদের দেখাতে পারবো না, এবার আমি আমার এটা দেখাই। এই যে এরকম বড় বড় ফোসকা পুরো, এই যে এইগুলো পুরো চেস্ট অ্যান্ড পেটে, পিছেও খুব একটা হয়নি, শুধু এইটুকু জায়গায় আমার চেস্ট অ্যান্ড পেটেই আমার মানে বেশি এফেক্ট করেছে, আর স্ক্যাল্পে। তো যাই হোক, এগুলো সারতে একটু টাইম লাগবে, তবুও আমি আশা করব যে আমি আস্তে আস্তে ভিডিওস আনতে শুরু পারবো। তো যদি একটু টাইম লাগে তোমরা একটু বুঝো, একটু সাথে থেকো, আর প্রে করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এটাই ছিল ভিডিওটা, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরাও ভাবছো হয়তো, যারা যারা আমার সাথে যুক্ত হয়েছো, খুব কম সংখ্যক আমার ফ্যামিলি আমি জানি, কিন্তু ওই যে 184 জন, ওই 184 জনই আমার কাছে অনেক মূল্যবান। আমার আরেকটা ফ্যামিলি হিসেবে তোমাদের আমি ট্রিট করি। তো ভাবলাম যে তোমরা ভাবতে পারো যে কেন ভিডিও আসছে না, বা ভিডিও আসলে সেটা পুরনো কেন ভিডিও আসছে, তো সেই জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তো যাই হোক, এটাই ছিল ভিডিওটা। তো আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ ফ্যান আমি একদমই বন্ধ মতোই করে রেখেছি, আর সেজন্য আমি আর ভিডিওটা বেশি লং করছি না, আর শরীরও দিচ্ছে না। তো চলো, আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আর খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করবো আর আবার ভিডিও আনতে, আর প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর প্রে করো যেন আমার বাবা মা আর আমার যে দিদি হাউসের পাশে ও যেন সুস্থ থাকে। তো চলো, টাটা, রাধে রাধে।